সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাসে আজকে আমি হাজির হয়েছি। তো আমরা অনেক দিন পর আমাদের আইসিটি ক্লাস, তো অনেক আগে আমরা এই আইসিটি ক্লাসের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ের উপর তোমাদের ক্লাস নিয়েছিলাম এবং আমাদের অন্যান্য স্যাররাও এটার উপর ক্লাস নিয়েছে। তো আজকে আমরা একটু টেস্ট করে নিই যে সব ঠিকঠাক আছে কিনা। সাউন্ড আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে। তাহলে সবাই শুরুতে আমি হয়তোবা ভুলে যেতে পারি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যে পুরো এই লেখাটার উপর। আচ্ছা, তারপর তোমরা পাশাপাশি আমার কথা শুনবে এবং স্ক্রিনশট তো থাকলো, তোমরা লিখেও রাখবে, ঠিক আছে? আমি আজকে অনেক লেখালেখি লিখছি, এটার কারণ একটাই যে আমাদের আসলে মূলত এই অধ্যায় 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আমি নিজেও কয়েকটা ক্লাস নিয়েছি, আমাদের অন্যান্য স্যাররাও আমাদের ক্লাস নিয়েছে। তো আমি দেখলাম মোটামুটি শেষ, দু একটা ছোট্ট সিম্পল টপিক আমাদের বাদ আছে। আরেকটা বিষয় হলো আমাদের বইতে মোটামুটি যতটুকু আছে হয়তোবা দু একটা টপিক হয়তোবা আমাদের স্কিপ রাখা আছে। আপাতত আমি এখানে যা লিখে রাখছি তোমরা এর আলোকে তোমরা এই মুহূর্তে পড়ে শেষ করে ফেলো, ঠিক আছে? এই পুরো অধ্যায়টা আমার তোমাদের গোছায় দেওয়ার জন্য আজকে আসলে এই ক্লাসের আয়োজন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অধ্যায়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়েছি একটু সবাই দেখি। তাহলে প্রথমে আসো ডেটা এবং পরে আমরা পড়ছি কি ইনফরমেশন, ঠিক আছে? আমরা বলছিলাম ডেটা হলো তোমার যা পুরোপুরি অর্থ প্রকাশ করে না, একদম যদি একজ্যাক্ট কথায় বলি। আর ইনফরমেশন আমরা বলছিলাম যে পুরোপুরি অর্থ প্রকাশ করে। ডেটা হলো ইনফরমেশনের ক্ষুদ্রতম অংশ, আর ডেটার সাথে প্রেক্ষাপট জুড়ে দিলে তা যদি সুন্দর সামঞ্জস্যপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলি আমরা? ইনফরমেশন বলে থাকি। এবং এই জায়গায় আমরা বলেছিলাম হ্যাঁ, ডেটা এবং ইনফরমেশন এটার মধ্যে পার্থক্য, ঠিক আছে? তাহলে পার্থক্য তোমরা পড়বে। তারপর ডেটাবেজ সম্পর্কে আমরা বলেছিলাম। তারপর বলছিলাম যে ডেটাবেজ ব্যবহারের সুবিধা। আমরা অন্যান্য সিস্টেমেও আছে ডেটা আমরা সংরক্ষণ করতে পারি, তার মধ্যে দেখলাম যে ডেটাবেজে যদি আমরা ডেটা সংরক্ষণ করি তাহলে আমরা ডেটা খুব সুশৃঙ্খল সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি এবং সেখান থেকে ডেটাকে আবার প্রয়োজনে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমার ফেসবুকের ক্ষেত্রে, যে ফেসবুক আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আর এই ডেটাগুলো আমাদের আছে কোথায়? ফেসবুকের যিনি ওনার তার কম্পিউটারের মধ্যে কিভাবে আছে? তার কম্পিউটারের মধ্যে আমরা জানি ডেটাবেজের ফাইল, ওই ফাইলের মধ্যে ডেটাগুলো সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা আছে। তারপর আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যখন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, তার মানে কি হচ্ছে? ওই সেই ফেসবুকের যিনি ওনার, হ্যাঁ, মার্ক জুকারবার্গ যদি বলো, তার যে কম্পিউটার যে জায়গায় তোমার ডেটাগুলো সংরক্ষণ আছে, ওই জায়গায় সেই শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ডেটার মধ্যে তোমার ইউজার আইডি পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে তোমার ডেটাগুলো তুলে এনে দেয়, তাই না? তাহলে ফেসবুকের ডেটাবেজের ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠান ডেটাবেজের ব্যবহার, আমরা ট্রেনে টিকিট কাটতেছি সেখানে ডেটাবেজের ব্যবহার, তারপর আমাদের বোর্ডের রেজাল্ট হচ্ছে বোর্ডে সেখানে আমাদের ডেটাবেজের ব্যবহার হচ্ছে, হ্যাঁ, এরকম। তারপরে ডেটাবেজের প্রকারভেদ, ডেটাবেজ এর প্রকারভেদ আমরা দেখছি বা আমরা বইতে আছে যে দুই ধরনের, সাধারণ সিম্পল ডেটাবেজ আর একটা হলো তোমার রিলেশনাল ডেটাবেজ। তো আমরা জানি তারপরে আছে ডেটাবেজে বিভিন্ন উপাদানের মধ্যে আমরা বলেছিলাম যে বড় আঙ্গিকের একদম ডেটাবেজের মধ্যে ঢুকলে প্রথমে আমরা পাবো কি? ডেটা টেবিল। তারপরে পাই আমরা রো, যেটাকে বলি আমরা রেকর্ড।
তারপর আমরা জানি এর মধ্যে আছে তোমার ফিল্ডের পরে আমার একজাক্ট সেলগুলোর মধ্যে যা ইনপুট করা হয় সেগুলি হলো আমাদের ডেটা। তাহলে শুরুতে যদি বলি ডেটাবেসকে ভাঙলে প্রথমে আমরা কি পাবো? ডেটা টেবিল। তো ডেটাবেজের প্রকারভেদে সাধারণ ডেটাবেজ আর একটা হলো রিলেশনাল ডেটাবেজ। ডেটাবেজের মধ্যে একটা টেবিলও থাকতে পারে, আবার একাধিক টেবিলও থাকতে পারে। যদি একটি টেবিল থাকে এবং একাধিক টেবিলও যদি থাকে, তার মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেটাকে বলবো আমরা সাধারণ ডেটাবেজ। আর একাধিক রিলেশনাল ডেটাবেজ মানে অবশ্যই তোমাকে সেখানে বলতে হবে একাধিক, অর্থাৎ মিনিমাম দুইটা টেবিল থাকবে এবং তার মধ্যে যদি সম্পর্ক থাকে সেটাকে বলি আমরা রিলেশনাল ডেটাবেজ। এবং সম্পর্ক তো থাকবে রিলেশনাল ডেটাবেজে। আর সাধারণ ডেটাবেজে একটাও থাকতে পারে, একাধিক ডেটা টেবিল থাকতে পারবে এবং তার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তারপরে আসে ডেটাবেজের উপাদান। আমরা অলরেডি কিছুক্ষণ আগে বললাম যে ডেটা, ফিল্ড বা ডেটা টেবিল, রেকর্ড, তারপর ফিল্ড, তারপর ডেটা। আমরা তারপর এখানে বলছিলাম যে এটার আমরা কি পড়ব? পার্থক্য, যে ফিল্ড এবং রেকর্ডের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তারপর আসি আমরা কি বলে একটা কথা ছিল, কি মানে চাবি। হ্যাঁ, আমরা এরকম করে বলছিলাম কি এই বিষয়টা ছিল কি যে ডেটাবেজে অনেক ডেটা থাকে। ফর এক্সাম্পল আমাদের কলেজে তোমাদের প্রায় তোমাদের ইয়ারে যদি বলি প্রায় 1000 স্টুডেন্ট তোমরা আসো। তারপর তোমার এই ফার্স্ট ইয়ার বলি, সেখানেও 1000 মতো স্টুডেন্ট আছে। হ্যাঁ, তো এখানে প্রথমে যখন তোমরা ভর্তি হয়েছিলে তখন তোমাদের শুধু নাম, ঠিকানা, জিপিএ, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল এরকম ছিল। তারপর আমরা কি করছি, তোমাদেরকে একদম একজন করে আইডেন্টিফাই, শনাক্ত করার জন্য তোমাদের আমরা কি দিয়েছি? রোল যদি না দিতাম তাহলে দেখো একই নামে একাধিক শিক্ষার্থী কিন্তু আমরা পাওয়া যেত। সেক্ষেত্রে আমাদের কোনো শিক্ষার্থীকে আলাদাভাবে শনাক্ত করার ক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা হতো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফিল্ড যুক্ত করেছি, সেটা হলো রোল ফিল্ড। হ্যাঁ, তাহলে এই রোল ফিল্ডের ডেটার মান দ্বারা বা ডেটা দ্বারা আমরা কিন্তু কোনো শিক্ষার্থীকে সুন্দরভাবে সম্পূর্ণরূপে আমরা আলাদাভাবে কিন্তু শনাক্ত করতে পারি। ঠিক আছে, এই যে ফিল্ডের ডেটার মান দ্বারা কোনো একজন ব্যক্তিকে আলাদাভাবে শনাক্ত করা যায়, তখন সেটাকে বলি আমরা কি ফিল্ড বা কি। ঠিক আছে, এখন এই কি আবার 3 ধরনের: প্রাইমারি কি, ফরেন কি, আরেকটা হলো কি কম্পোজিট প্রাইমারি কি। আচ্ছা, প্রাইমারি কি হলো যে ফিল্ডের ডেটার মান দ্বারা কোনো একজন ব্যক্তিকে সম্পূর্ণরূপে তোমার আলাদা করা যায়। সেটাকে বলি আমরা কি প্রাইমারি কি। তাহলে যে ফিল্ডের ডেটার মান দ্বারা কোনো একজন শিক্ষার্থীকে বা কোনো একজন ব্যক্তিকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারে তাকে বলি প্রাইমারি কি। আর ফরেন কি হলো কি, যে এটা আসলে রিলেশন ডেটাবেজের ক্ষেত্রে এই ফরেন কিটা ব্যবহার হয়। যেমন তোমার তুমি একটা পণ্য কিনতে গেছো ওয়ালটনের শোরুমে, সেখানে তোমার 2টা টেবিল মেনটেন করা হয়। একটা হলো কাস্টমার টেবিল, তারা মেনটেন করে, আর একটা হলো তাদের প্রোডাক্ট টেবিল। তো প্রোডাক্ট টেবিলে তোমার প্রোডাক্ট আইডেন্টিফাই করার জন্য প্রোডাক্ট আইডি, আর কাস্টমার টেবিলে কোনো কাস্টমারকে শনাক্ত করার জন্য কাস্টমার আইডি। তো যখন একটা প্রোডাক্ট বিক্রি হয়ে যায় তখন আমাদের কি ঘটনা ঘটে? একটা প্রোডাক্ট যখন বিক্রি হয়, ধরো এটা কাস্টমার আইডি, আর এটা ধরো নেম, ধরো 101, এখানে ধরো এ, আর ধরো এটা প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট আইডি, ধরো প্রোডাক্ট নেম, তারপরে ধরো এখানে দিলাম সিআইডি, অর্থাৎ 101 প্রোডাক্ট নেম ধরো টিভি। হ্যাঁ, প্রোডাক্টের আইডি ধরো হলো 201। এই টিভিটা ধরো বিক্রি হয়ে গেছে, তাহলে কি হলো? এই পাশে 101 দিয়ে দিলাম। তার মানে এই দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপন হলো। তো দেখো এই টেবিলের প্রাইমারি কি কিন্তু 101, কারণ কাস্টমারকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু তোমার কি লাগবে? এই আইডিটাই প্রয়োজন। আর এই টেবিলের প্রাইমারি কি যদি তুমি বলো তাহলে কি হবে? যে কোনো প্রোডাক্টকে আইডেন্টিফাই করার জন্য 201 ব্যবহার করতে হবে। কিন্তু এই আইডিটা কি? এই আইডিটা হলো তোমার যে এই পণ্যটা যদি বিক্রি হয় তাহলে এখানে আইডিটা বসবে। তো এই আইডির কিন্তু এই 2টা আইডির মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল হলো এটা, যে এটা নাও হতে পারে কিন্তু এটা কিন্তু থাকবেই প্রোডাক্ট যদি থাকে। তাহলে এখানে কিন্তু এই আইডিটা ব্যবহার হয়েছে সাধারণ আইডি হিসেবে। তো তাই বলা হয়েছে যে কোনো টেবিলের প্রাইমারি কি, এই যে 101,
এই টেবিলের জন্য এটা প্রাইমারি কি। অপর একটা টেবিলে যদি সেটা সাধারণ কি হিসেবে ব্যবহার হয়, তাহলে প্রথম টেবিলের প্রাইমারি কি, দ্বিতীয় টেবিলে সেটাকে বলা হয় ফরেন কি। তাহলে কোনো টেবিলে প্রাইমারি কি অপর টেবিলে যদি সাধারণ কি হিসেবে ব্যবহার, সেটাকে বলা হয় ফরেন কি। আর কম্পোজিট প্রাইমারি কি কোনটা? কম্পোজিট প্রাইমারি কি হলো যে যদি তোমার টেবিলের মধ্যে প্রাইমারি কি না থাকে, ফর এক্সাম্পল তোমরা যখন প্রথম আমাদের কলেজে ভর্তি হইলা তখন তোমাদের কোনো রোল ছিল না। ধরো আমাকে একজন বলল যে আপনার কলেজে আমার ছেলে ভর্তি হয়েছে, কামরুল নামে একজন আমার ছেলে, আপনি একটু দেখেন। তো আমি আসলাম, এসে দেখা গেল যে কামরুল নামে 4টা সেকশন স্যারদের দেখলাম 5 জন, কিন্তু ওই অভিভাবকের ছেলে কিন্তু 1 জন। তাহলে কিভাবে আমরা কামরুলকে আইডেন্টিফাই করব? রোল তো নেই। তো তখন বললাম যে যার বাসা ধরো আমার বাসা জামালপুর, তখন ধরো বের হয়ে আসলো 2 জন, কিন্তু তাতেও কিন্তু আমরা একদম 100% অ্যাসিওর হতে পারলাম না। তারপরে ধরো বললাম যে যার জিপিএ তোমার 5, ঠিক আছে। তো 2 জনের জিপিএ ধরো একজন 4.94 আরেকজন ধরো 5। তো দেখো 5 একজন, তখন একজন বের হয়ে আসলো। তাহলে এই ক্ষেত্রে দেখো একজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য 3টা ফিল্ডের সহায়তা নিতে হলো। সেটা হলো কি নেম, তারপরে আসলাম আমার অ্যাড্রেস, তারপর আসলাম আমার জিপিএ। আবার এমনও হতে পারে সেখানেও এক হয়ে যেতে পারে, তখন আরেকটা ফিল্ডের সহায়তা নিতে হতে পারে। এই যে একাধিক ফিল্ডের সহায়তা নিয়ে যখন কোনো একটা ব্যক্তিকে আলাদাভাবে শনাক্ত করা হয়, তখন এই একাধিক ফিল্ড মিলে হয় সেটাকে আমরা বলি কম্পোজিট প্রাইমারি কি। তবে এই ঘটনাটা ঘটে কখন? যদি তোমার প্রাইমারি কি কোনো টেবিলে না থাকে বা কোনো ইয়েতে না থাকে, তখন আমরা কি করি, কম্পোজিট প্রাইমারি কির হেল্প নিয়ে থাকি। আচ্ছা, এরপর এখানে একটা বিষয় আমরা বলে রাখছিলাম ওই সময়কালে, যে এই দুইটার মধ্যে আবার তোমরা পড়বে পার্থক্য, ঠিক আছে। তারপরে আসো ডেটা টাইপ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সবই গুরুত্বপূর্ণ, মানে আমরা যা এখানে দেখাচ্ছি মানে একদম এখান থেকে আর কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ডেটা টাইপ, হ্যাঁ, ডেটার ধরনকে ডেটা টাইপ বলে। আমরা সি প্রোগ্রামিং যখন পড়েছিলাম তখন তোমরা পড়ছো যে ডেটা টাইপটা কি। এখানেও আমাদের ডেটা টাইপ আছে, অর্থাৎ এই যে ডেটাগুলো যে প্রতিদিন ধরো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, ওখানে ডেটা ঢুকতেছে, হ্যাঁ, এখন নাম লিখতেছি, ওখানে তো আমি দিতেছি কি একটা বক্সে ডেটা দিতেছি, ইনপুট করতেছি, আর ওখানে কিভাবে ঢুকতেছে আমরা বিভিন্ন সময় আলোচনায় দেখছি যে তোমার ফিল্ডের এগেনস্টে যে নেম, যেমন তোমাকে যদি বলা হয় যে তোমরা আমার ধরো এসএক্স স্টুডেন্ট, তোমরা নাম, রোল, জিপিএ, তারপর ফাদার্স নেম, ফাদার্স ফোন নাম্বার আমাকে দাও, তখন কি করবে তোমরা? যে স্টুডেন্টদের বলবা যে রোল 1001, তোমার রোল কত? বা একজন স্টুডেন্ট আসলো, বলবে যে তোমার রোল কত? 1001। তোমার নাম কি? অমক। তুমি বলবা যে তোমার ফাদার্স নেম, তারপর বলো তোমার মোবাইল নাম্বার দাও, তারপর তুমি বলবা তোমার জিপিএ দাও, ঠিক আছে। তারপর এরকম একটা ফিল্ডে এগেনস্টে বা কলামের এগেনস্টে তুমি কিন্তু ডাটা ইনপুট করাবে। ঠিক সেম ডেটাবেজে তুমি যখন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছো, ডেটাগুলো ওইভাবেই তোমার সেই মার্ক জুকারবার্গের কম্পিউটারের ডেটাবেস এর ডেটা টেবিলে ওই ফিল্ডের এগেনস্ট ওইভাবে কিন্তু ডেটা ঢুকতেছে। এখন তুমি দিলা নাম লেখা হয় সাধারণত কি অক্ষর বা টেক্সট দ্বারা, ঠিক আছে। তাহলে আবার দেখো রোল কিন্তু সাধারণত আমরা কি দ্বারা লিখি বলো? সংখ্যা দ্বারা লিখি। তারপরে তোমার জিপিএ, সেখানে সংখ্যা। আবার যখন একটা তারিখ লিখি তখন তারিখের কিন্তু একটা স্টাইল আছে, হ্যাঁ, আমরা কিরকম করে লিখি, এরকম ডট দিয়েও লিখি, আবার এরকম স্ল্যাশ দিয়েও লিখি, ঠিক আছে। তারপরে আমরা দেখছি অনেক টাকা পয়সার ক্ষেত্রে যে বাংলাদেশের টাকা যদি হয় তার আগে কিন্তু একটা সাইন বসে, হ্যাঁ, তো টাকা পয়সার জন্য ডেটা টাইপ আছে। তো এরকম, ঠিক আছে। তাহলে এই কোনটার জন্য কোন ডেটা টাইপটা ব্যবহার হবে সেটা আমরা একটু দেখতে চাই। টেক্সট এবং মেমো এই দুইটা একই টাইপ, অর্থাৎ অক্ষরের জন্যই ব্যবহার হয়। এখন কোথায় আমরা টেক্সট ব্যবহার করব, কোথায় আমরা মেমো ব্যবহার করব? যদি হয় তোমার ছোট লেখালেখি, ফর এক্সাম্পল একজনের নাম অক্ষর দ্বারা, তার টেক্সট হতে পারে, মেমো হতে পারে। নাম ছোট, এই কারণে আমরা সেখানে ব্যবহার করব কি টেক্সট। আবার ধর কমেন্টস, অর্থাৎ বর্ণনামূলক যদি কোনো ডেটা লেখালেখি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেমো।
তারপর নাম্বার, সংখ্যা, নাম্বার আছে, অটো নাম্বার আছে, এই দুইটা। সংখ্যার জন্য নাম্বারও হতে পারে, অটো নাম্বারও হতে পারে। এখন ধরো আইডি, ঠিক আছে, ওই ফেসবুকে তোমার ডাটা ঢুকতেছে, আইডি কিন্তু তোমরা যদিও না দেখতে পাও যে তোমার আইডি কত জানো না, 101, 1 কোটি 1 না 10 কোটি 1, কিন্তু মার্ক জুকারবার্গ ওনার কাছে কিন্তু এই আইডিটা আছে। অর্থাৎ ভিতরে কিন্তু অটোমেটিক্যালি একটা আইডি, যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট হয় একটা আইডি তোমার জেনারেট হয়ে যায়। তো এই কাজটা অটোমেটিক্যালি কিন্তু হয়। এই অটোমেটিক্যালি ওই সংখ্যাটা বসে যাওয়ার জন্য ওখানে ডেটা টাইপ দেওয়া আছে অটো নাম্বার। আবার দেখো মোবাইল নাম্বারের ক্ষেত্রে এখানেও কিন্তু সংখ্যা, কিন্তু এটা যদি অটোমেটিক্যালি উনি দিয়ে রাখতেন তাহলে প্রথমজন ধরো একটা নাম্বার দিচ্ছে, ধরো 01723536947, তাহলে পরেরটা কিন্তু 48 চলে আসতো, তাহলে পরের জনের পার্সনের কিন্তু নাম্বার অটোমেটিক্যালি চলে আসতো, কিন্তু ওই নাম্বার তো তার নাও হতে পারে। তো নাম্বারের মোবাইল নাম্বারের ক্ষেত্রে দেখো সেখানে হবে নাম্বার, কিন্তু ওই যে আইডির ক্ষেত্রে সেখানে তোমার কি দেওয়া আছে অটো নাম্বার। তাহলে অটোমেটিক্যালি কোনো ডেটা আসার জন্য অটো নাম্বার, আর যদি সংখ্যা আসতে হয়, আর যদি কোনো সংখ্যা অটোমেটিক্যালি না আসতে হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নাম্বার। তারপরে আসে কারেন্সি। কারেন্সি ব্যবহার করা হয় কোন ডেটা টাইপে? টাকা পয়সা, তোমার মানে ফি, অর্থ, হ্যাঁ এরকম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কারেন্সি। তো কারেন্সি ডেটা টাইপ এখানে সংখ্যা দ্বারাই লেখা হয়, কিন্তু কারেন্সি ডেটা টাইপটা দিলে সুন্দর দেখবা যে তোমার মাইক্রোসফট অফিস অ্যাক্সেসে তোমার সুন্দর সামনে একটা ডলার সাইন বসে গেছে, ঠিক আছে। তারপরে এসো ডেট অর টাইম, অর্থাৎ তারিখ জাতীয় কোনো যদি থাকে, যেমন ডেট অফ বার্থ একটা তুমি ফিল্ড রাখছো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডেট অর টাইম। ইউএলই অবজেক্ট, একটা ছবি যুক্ত করতে হবে, একটা এরকম অবজেক্ট যুক্ত করতে হবে, তাহলে আমরা ইউএলই অবজেক্ট, এটার পুনরূপ পড়বে অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। ইয়েস অর নো, হ্যাঁ, যেমন আমরা অনেক সময় চাকরি অ্যাপ্লিকেশনে দেখা যায় যে ম্যারিটাল স্ট্যাটাস বা মেরিট, তখন ইয়েস অর নো এরকম একটা অপশন থাকে, সেক্ষেত্রে আমরা লজিক্যালি এরকম ইয়েস অর নো ব্যবহার করব। লুক আপ ওয়াইজার্ড, এটা হলো যে আমরা বিভিন্ন ফর্মে দেখব, তোমরা ফেসবুকের অ্যাকাউন্টে দেখো যে ড্রপ ডাউন লিস্ট, অর্থাৎ ডেট অফ বার্থ, সাল সিলেক্ট করবা, দেখবা যে অনেকগুলো সাল আসে। মান্থ সিলেক্ট করবা, তুমি দেখবা যে 12টা মাসের নাম আসছে, হ্যাঁ। ডে সিলেক্ট করবা, 1 থেকে 30 বা 31 পর্যন্ত আসছে। এই যে এগুলোকে বলা হয় ড্রপ ডাউন লিস্ট, হ্যাঁ। এই ড্রপ ডাউন লিস্ট আনার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় লুক আপ উইজার্ড, ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের ডেটার টাইপ, ঠিক আছে। এগুলো থেকে অবজেক্টিভ আসে, আমরা একটা আজকে উদ্দীপকও দেখব। আচ্ছা, তারপরে আসো কুইরি। এই যে ডেটাবেজে ডেটা ঢুকতেছে, ডাটাকে তুলে নিয়ে আসতেছি, ওখানে কিন্তু কোনো ব্যক্তি নাই, ওখানে তাহলে কে কাজ করতেছে? ওখানে ডেটাবেজের ভাষায় একটা বাক্য বা স্টেটমেন্ট আছে, সেগুলোকে বলে থাকি আমরা কুয়েরি, ঠিক আছে। ওগুলো ডেটাবেজের ভাষায় লেখা, তো ভাষা হিসেবে আমরা জানি SQL। তো এই SQL কুয়েরির কিছু স্টেটমেন্ট আমরা দেখেছি। ক্রিয়েট, অর্থাৎ ডেটাবেজে ডেটা টেবিল তৈরি করার জন্য ক্রিয়েট স্টেটমেন্ট। ইনসার্ট, ডেটাবেজে ডেটা ঢোকানোর জন্য ইনসার্ট স্টেটমেন্ট। আপডেট, ডেটাকে হালনাগাদ করার জন্য আপডেট। ডেটাকে তুলে নিয়ে আসার জন্য সিলেক্ট। ডাটাকে তোমার বাদ দেওয়ার জন্য, একটা রেকর্ডকে বাদ দেওয়ার জন্য ডিলিট। এছাড়াও স্যাররা পড়িয়েছেন, তবে এখানে এই 5টা একটু গুরুত্ব দিয়ে আমরা পড়ব। তারপরে আসো শর্টিং এবং ইন্ডেক্সিং। শর্টিং এবং ইন্ডেক্সিং দুইটাই হলো ডেটাকে দ্রুত খুঁজে পাওয়ার একটা ওয়ে। অর্থাৎ দেখো, শর্টিং বিষয়টা হলো যে আমরা তোমাদেরকে বলি অনেক সময় বিভিন্ন কাজে যে তোমরা রোলের সিরিয়ালে বসো, এটা কিন্তু একটা শর্ট। অর্থাৎ বলি যে 1001 থেকে একদম লাস্ট 1700 পর্যন্ত, আবার 2001 থেকে ধরো 2100-2200 পর্যন্ত, এরকম সিরিয়ালি তোমরা বসো। তাহলে এখানে কি ছোট মান থেকে বড়, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং। আবার এমনও হতে পারে অনেক সময় বড় থেকে ছোট, যেমন আমরা তোমাদের রেজাল্ট প্রদান করি, তখন আবার ধরো জিপিএ যাদের বেশি তারা থাকে প্রথমে, হ্যাঁ, বড় থেকে ছোট সাজানো হয়। তো এই অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, বড় থেকে ছোট ডিসেন্ডিং, অর্থাৎ অ্যাসেন্ডিং নিম্ন ঊর্ধ্বক্রম আর ডিসেন্ডিং নিম্নক্রম। তো যাই হোক, এই যে সাজানো ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো, এই সাজানোটাকে বলি আমরা শর্টিং। আর এখানে এই যে রোলের অনুযায়ী যদি আমরা সাজিয়ে রাখি, তাহলে দেখো আমরা কিন্তু বলতে পারবো 1001 ইজিলি বলতে পারো 1010 কোথায় আছে, বা 2001
তার 2020 সে কোথায় আছে সাজানো থাকলে কিন্তু সহজে বোঝা যায়। ইভেন আমরা যখন তোমাদের মার্কগুলো উঠাই তখন কিন্তু আমরা এগুলো ছোট থেকে বড় আকারে রোলের আকারে তোমাদেরকে সাজিয়ে রাখছি, তাই না? এটাও কিন্তু আমাদের কলেজে তো ডেটাবেজ আছে, সেই ডেটাবেজে কিন্তু এইভাবে সাজিয়ে রাখছি। কেন সাজিয়ে রাখছি? যদি এলোমেলো থাকতো তাহলে কিন্তু সমস্যা। খাতা যেভাবেই আমরা দেখি না কেন আমাদের ওখানে সিরিয়াল আছে, তাহলে সুন্দর আমাদের ওই তোমাকে খুঁজে বের করা কিন্তু ধরো করিম নামে একজন শিক্ষার্থী, রোল তার 1050, যদি এলোমেলো রোল থাকতো তাহলে খুঁজে পেতে দেরি হতো। কিন্তু আছে কিভাবে সাজানো সুন্দর, আমরা কিন্তু ওই 1050 কোথায় হতে পারে। আগে এলোমেলো থাকলে যেটা সময় লাগতো 2 মিনিট, আর সাজানো আছে মানে 30 সেকেন্ডেই বা 10 সেকেন্ডেই আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো এইভাবে মানের ঊর্ধ্বক্রম এবং মানের নিম্নক্রম, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এইরকম আকারে সাজানো, এই সাজানোকে বলি আমরা শর্টিং। ইন্ডেক্সিং হলো সূচি। যেমন আমাদের বইয়ের ক্ষেত্রে যদি বলো, আমাদের অধ্যায়গুলো টপিকগুলো এগুলো কিন্তু তোমার কি করা আছে, সুন্দর করে কি আছে সাজানো, কিন্তু করা আছে, ইন্ডেক্স সূচি করা আছে। হ্যাঁ, তো ডেটাবেজেও ইন্ডেক্সিং করা হয়। ডেটাগুলোকে তোমার ডেটার এইগুলোকে তোমার লজিক্যাল অর্ডারে সাজানো, হ্যাঁ, সেটাকে বলি আমরা ইন্ডেক্সিং। তো দুইটাই কি কারণে ওই সূচি করা আছে কেন, যে তোমার তথ্য, তুমি যে তথ্যটা খুঁজতেছ সেটাকে দ্রুত গতিতে খুঁজে বের করাই কিন্তু উদ্দেশ্য ইন্ডেক্সিংও বা সূচি করা। এখানেও তাই, যে ডেটাবেজে থেকে ডেটা বা রেকর্ডকে দ্রুত গতিতে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে কিন্তু ইন্ডেক্সিং করা হয়। তো দুইটার উদ্দেশ্য হলো দ্রুত গতিতে ডেটা খুঁজে বের করা, দুইটাই আসলে সাজানোর পদ্ধতিটি একটা লজিক্যাল অর্ডারে সাজানো, সেটা হলো ইন্ডেক্সিং। আর মানের ঊর্ধ্বক্রম নিম্নক্রম অনুসারে সাজানো, সেটাকে বলি আমরা শর্টিং। আর এখানে তোমার দুইটার মধ্যে ইন্ডেক্সিং করা থাকলে, ডেটাবেজের ক্ষেত্রে দুইটা মধ্যে ইন্ডেক্সিং করা থাকলে আরো দ্রুত গতিতে ডেটা খুঁজে পাওয়া যায়। এই দুইটার মধ্যে আবার তোমরা কি পড়বে, পার্থক্য পড়বা। এরপর আসে ডেটাবেজের রিলেশন। ওই যে আমরা বললাম রিলেশনাল ডেটাবেজে যে দেখা গেছে যে একটা টেবিলের মধ্যে একটা ডেটাবেজের মধ্যে একাধিক টেবিল থাকে। তো টেবিলের মধ্যে আমরা দেখলাম বা বললাম যে সম্পর্ক থাকে, আবার সম্পর্ক নাও থাকতে পারে। যেমন একটা এমপ্লয়ি টেবিল আছে আর একটা ধরো স্টুডেন্ট টেবিল আছে, সেক্ষেত্রে সম্পর্ক নাই থাকতে পারে। কিন্তু তোমার ওই স্টুডেন্ট টেবিল আছে আবার রেজাল্ট টেবিল আছে, তাহলে অবশ্যই স্টুডেন্টের সাথে রেজাল্টের কি সম্পর্ক অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে দেখো একজন শিক্ষার্থীর সাথে রেজাল্টের ক্ষেত্রে একজনের কিন্তু মিলবে, একজনের সাথে কিন্তু ওখানে দুইজনের মিলার কোনো সুযোগ নাই। আবার তোমার ওই ওয়ালটনের শোরুমে একটা পণ্য কিনতে গেছো, সেখানে দেখো একজন তোমার কাস্টমার একাধিক কিন্তু পণ্য কিনতে পারে, আবার একটা পণ্য একাধিক কাস্টমার কিন্তু কিনতে পারে। তার মানে কি একটা রেকর্ডের সাথে একজনের তথ্যের সাথে ওখানে একাধিক প্রোডাক্টের তথ্যের সম্পর্ক, বা একটা প্রোডাক্টের তথ্যের সাথে একাধিক ব্যক্তির তথ্যের সম্পর্ক থাকতে পারে। তার মানে কি রিলেশনের মধ্যে আবার প্রকারভেদ আছে। তাহলে 1 to 1 যদি ডেটাবেজের একটা ডেটা টেবিলে একটা রেকর্ডের সাথে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অপর একটা টেবিলের আরেকটা রেকর্ডের শুধু সম্পর্ক থাকে, সেটাকে বলবো 1 to 1। যেমন আমাদের কলেজের স্টুডেন্টদের ইনফরমেশনের ডেটাবেজের ডেটা টেবিলের সাথে রেজাল্টের অবশ্যই 1 to 1, একাধিক হওয়ার কোনো সুযোগ নেই। আবার পণ্যের ক্ষেত্রে একের অধিক হতে পারে। 1 to many, একটা টেবিলের সাথে একাধিক রেকর্ড। many to 1, একাধিক রেকর্ডের সাথে একটা টেবিলের অপর একটা টেবিলে একটা রেকর্ড। many to many, একটা টেবিলে একাধিক রেকর্ডের সাথে অপর টেবিলের একাধিক রেকর্ডের যদি সম্পর্ক হয়, তাহলে সেটাকে বলবো many to many রিলেশনশিপ। ঠিক আছে, এগুলোর এক্সাম্পল আমাদের স্যাররা বলেছেন। কর্পোরেট ডাটাবেজ, প্রাতিষ্ঠানিক, হ্যাঁ, এই যে ডেটাবেজগুলো যে সুশৃঙ্খলভাবে সাজানো হয় বিভিন্ন অর্গানাইজেশনের, সেগুলোকে বলি আমরা কর্পোরেট ডাটাবেজ। তারপর সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেজের ব্যবহার, এটা তো আমরা অনায়াসে জানি। তোমার এই যে রেজাল্টের ক্ষেত্রে সরকারি পাবলিক পরীক্ষাগুলোর রেজাল্ট, সেখানে সেটা সরকারি ওয়েবসাইট, সেখানে অবশ্যই ডেটাবেজ আছে, সেখানে সরকারি সেটা বলতে পারি। ট্রেনের ক্ষেত্রে এগুলো তোমরা পড়লেই দেখলেই বুঝতে পারবা। তারপর আসে ডেটা সিকিউরিটি। এখন সারা পৃথিবীব্যাপী ডেটার সিকিউরিটি নিয়ে একটা বিরাট ফ্যাক্ট। ঠিক আছে, এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন এই যে ব্যাংকের ক্ষেত্রে, সেখানে তো তোমার এই যে এখন তুমি দেখো টাকা পয়সার কিন্তু ব্যবহারটা অনেকাংশেই কিন্তু কমে গেছে। অর্থাৎ আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ইনফিনিটিতে যাচ্ছি শোরুমে, সেখানে কাপড় কিনতেছি, টাকা দরকার পড়ে না। বাটার শোরুমে যাচ্ছি, তোমার দেখা ক্রেডিট কার্ডে টাকা
তোমার হচ্ছে লেনদেন হয়ে যাচ্ছে, অর্থাৎ হাতে আর টাকা পয়সার হচ্ছে না। তার মানে কি, দেখো এখানে ডেটা ট্রান্সফার হচ্ছে, একটা ডিজিট ওখানে তুমি দিচ্ছ 3000 যাচ্ছে, তার ওখানে 3000 এই ডেটাটা গিয়ে অ্যাড হচ্ছে। তার মানে কি, এখানে এক জায়গা থেকে ডেটা কি হচ্ছে, আরেক জায়গায় কিন্তু ট্রান্সফার হচ্ছে। এই ডেটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার সময় তোমার অনেক হ্যাকিংয়ের আছে, হ্যাকার আছে, তারা এগুলোকে তোমার নষ্ট করে একটা ঝামেলা ফেলাতে চেষ্টা করে। তো এই কারণেই ডেটাকে যারা এগুলো ডেটাবেস ডিজাইন করেন বা করেন, তারা কিন্তু ডেটা সিকিউরিটি নিয়ে অনেক চিন্তা করেন এই সিস্টেমগুলো দাঁড় করানোর সময়। তো ডেটা সিকিউরিটি কি, ডেটাকে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির হাত থেকে সুরক্ষা দেওয়ার ব্যাপারটাই হলো ডেটার সিকিউরিটি। এই ডেটার সিকিউরিটি দেওয়া হয় যেমন আমাদের কাছে আমাদের বোধগম্য যে ডেটা, সেটাকে বলা হয় তোমার প্লেন টেক্সট ডেটা, হ্যাঁ। আর মাঝখানে যখন ডেটাটা এক জায়গা থেকে ধরা ট্রান্সফার হয়, তখন সেটাকে তোমার এনক্রিপ্ট করা হয়। অর্থাৎ দিলাম তুমি 10, সেটা না হয়ে, ধরো তুমি 10 দিছো, সেটা না হয়ে এটা এরকম, ধরো সেটা না হয়ে ধরো এরকম, তাহলে কিন্তু এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। এই 10 এটা কিন্তু সবাই বোঝে, এটাকে বলা হয় প্লেন টেক্সট ডেটা। আর এটা যেটা বুঝি না আমরা, এলোমেলো কিছু সাংকেতিক চিহ্ন এরকম বা আরও কিছু অন্য কিছু সাংকেতিক চিহ্ন হইতে হবে, যেটা আমাদের বোধগম্য নয়, সেটাকে বলি আমরা সাইফার টেক্সট ডাটা। এই প্লেন টেক্সট ডাটাতে সাইফার টেক্সট ডাটাতে রূপান্তর করার জন্য ডেটার এনক্রিপ্ট করা হয়। আবার অপর জায়গায় গন্তব্যস্থলে যখন পৌঁছে, সেটাকে ডিক্রিপ্ট করা হয়, আবার ওখানে গিয়ে তোমার 10ই হয়। কিন্তু মাঝখানে এখানে তো তোমার ধরো অন দা ওয়ে, রাস্তায় তুমি এই জায়গা থেকে ঢাকাতে প্রোডাক্ট পাঠাবা, এখানে তো তোমার কাছে সেফ, ওখানে যেতে হবে, যে প্রোডাক্টটা পাঠালে ওটাই যেতে হবে। কিন্তু মাঝখানে তুমি যখন পাঠাবা তখন এলোমেলো করে, অর্থাৎ প্রোডাক্টটা এমন সিকিউর দিলা, কাভার্ড ব্যানের মধ্যে দিলা, তাহলে মানুষ বুঝতে পারবে না ওখানে প্রোডাক্ট আছে কি নাই, চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু সেটা যদি খোলামেলা অবস্থায় দাও, একটা ট্রাকে ওপেন, তাহলে কিন্তু মাঝখানে ছিনতাইকারী সেটা করে চুরি করতে পারে বা ঝামেলা করতে পারে। সেরকম ডেটার ক্ষেত্রে তাই, যে 10 সেন্ড করতেছে আমাদের বোধগম্য, ওখানেও তো তাই হতে হবে, কিন্তু মাঝখানে পাঠাবো আমরা কি এরকম সিকিউর করে, এলোমেলো করে। এটাকে বলা হয় সাইফার টেক্সট, এটা প্লেন টেক্সট, এটা প্লেন টেক্সট। আর সাইফার এখানে এটাকে এই সাইফার টেক্সটে রূপান্তর করা কেবল ডেটার এনক্রিপশন, আর এটাকে বোধগম্য করার জন্য আবার ডেটা ডিক্রিপ্ট করা হয়। তো এই ডেটার সিকিউরিটি সম্পর্কেও তোমরা একটু পড়বে, প্রয়োজনীয়তার সম্পর্কেও পড়বে। এই হলো মোটামুটি আমাদের এই অধ্যায়ের আলোচনা। তোমরা সর্বশেষ আরেকবার স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের যার যার রোল কমেন্টে দিয়ে দাও। আচ্ছা, সবাই তাহলে স্ক্রিনশট নিয়ে এসো। এখন আসি, আজকে ছোট্ট একটা উদ্দীপক আমরা দেখতে যাচ্ছি। অর্থাৎ আমরা এ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আমাদের সৃজনশীল কি ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর আমরা একটা উদ্দীপক দেখতে চাচ্ছি। তো সবাই তোমরা একটা উদ্দীপক ড্র করো। আমি 2টা টেবিল আগে ড্র করতেছি। আচ্ছা, ফিল্ডগুলো হলো রোল, তারপরে দিচ্ছি তোমার নেম, তারপর দিতেছি আমরা ডেট অফ বার্থ। রোল ধরো দিলাম আমি 5001, জাহিদ, তারপরে জিহাদ। আর ডেট অফ বার্থ ধরো 1/1/2001, 1/2/2002 দিলাম। তাহলে এটা দিলাম আমরা কি, স্টুডেন্টের পার্সোনাল ইনফো টেবিল, সংক্ষেপে লিখলাম। আরেকটা টেবিল আমরা ড্র করি। এটা দিলাম প্রথমে রোল, GROUP গ্রুপ, আমি দিলাম GPA, ঠিক আছে। এখানে দিলাম ধরো ওই স্টুডেন্টদেরকেই 5001, 5002,
গ্রুপ দিলাম ধরো সায়েন্স, বিজনেস স্টাডিজ, এটা ধরো জিপিএ দিলাম 5। হ্যাঁ, এটা স্টুডেন্ট রেজাল্ট ইনফো টেবিল। ঠিক আছে, আচ্ছা এখন ক নাম্বারে দিলাম ধরো প্রশ্ন কিরকম করে আসতে পারে। ক নাম্বার রেকর্ড কি, খ নাম্বার প্রশ্ন যে প্রাইমারি কি ও ফরেন কি এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। গ নাম্বার যে টেবিল, এটা 1, এটা ধরো 2, অর্থাৎ টেবিল প্রথম উদ্দীপকের প্রথম টেবিলের প্রথম টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। ঘ নাম্বার যে বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা ব্যাখ্যা করো। এটা মার্ক 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা দেখি দুইটা টেবিল, হ্যাঁ, আমাদের কলেজে ধরো একটা স্টুডেন্ট পার্সোনাল ইনফরমেশন আর একটা রেজাল্টের টেবিল। তো ক খ ওই অধ্যায় থেকেও আসতে পারে, অনেক সময় দেখা গেছে অধ্যায় ছেড়েও আসতে পারে। অধ্যায় থেকে আসলে রেকর্ড কি উদ্দীপকের আলোকেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই বেশি হয় দেখা যায়। রেকর্ড কি আমরা জানি, প্রাইমারি কি ও ফরেন কির মধ্যে পার্থক্য আমরা পারবো। তারপরে আসো উদ্দীপকের প্রথম টেবিলের ফিল্ডগুলো ডেটা টাইপ। প্রথম টেবিল এটা ফিল্ড কোনগুলো, এই যে রোল, হ্যাঁ, এগুলোকে ফিল্ড বলা হয় আমরা জানি, রোল নেম ডেট অফ বার্থ। এখানে ফিল্ড আছে কয়টা, 3টা। তা রোল নেম ডেট অফ বার্থ, তাহলে উদ্দীপকের প্রথম টেবিলে ফিল্ড আমরা জানি, উদ্দীপকের প্রথম দেওয়া আছে উদ্দীপকটা এটা, প্রথম টেবিলের ফিল্ডগুলো হলো রোল নেম ডেট অফ বার্থ। ডেটা টাইপ বর্ণনা করো। রোল ডেটা টাইপ কি হবে, সংখ্যা দ্বারা লেখা হয়, নাম্বার। তারপর নেম অক্ষর দ্বারা লেখা হয়, তাহলে ডেটা টাইপ কি দিব আমরা, টেক্সট, মেমো দেওয়ার দরকার নেই, ছোট। ডেট অফ বার্থ তারিখ, আমরা ডেটা টাইপ কি দিব, যে ডেট অর টাইম। তারপর একটু বইতে দেখে নিও, একটু বর্ণনা হালকা পাতলা দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা ব্যাখ্যা করা। আমরা দেখো এটা হলো স্টুডেন্টদের পার্সোনাল ইনফরমেশন রেজাল্ট, ওই স্টুডেন্টদের তো রেজাল্ট, তার মানে কি এখানে সম্পর্ক আছে। তারপরে এখন সম্পর্কের মধ্যে আমরা জানি কয়েকটা ধরন আছে, 1 to 1, 1 to many, many to 1, many to many। আমরা জানি একটার সাথে একটা রেকর্ডের সাথে এখানে একটা রেকর্ডের সম্পর্ক হলো 1 to 1, একের সাথে যদি একাধিক হয় 1 to many, একাধিকের সাথে একটা যদি হয় many to 1, আর একাধিকের সাথে যদি একাধিক হয় many to many। এখানে দেখো শিক্ষার্থী একজন, ঠিক আছে, এখানে কিন্তু ওই শিক্ষার্থীর সাথেই কিন্তু সম্পর্ক হবে, তাই না? এই একের সাথে দুইজনের রেজাল্টের এটা ইম্পসিবল হওয়ার সুযোগ নেই। আবার এখানে এই 5002 ওই এটাই হবে, এখানে এটার সাথে এখানে দুইজনের সম্পর্ক তৈরি করা সম্ভব না। তার মানে কি এখানে এই টেবিলের একটা রেকর্ডের সাথে এখানেও কিন্তু একটা রেকর্ড, এই টেবিলে একটা রেকর্ডের সাথে এখানেও কিন্তু একটা রেকর্ড, হ্যাঁ। তাহলে এখানে কোন ধরনের সম্পর্ক বলবো আমরা, 1 to 1, ঠিক আছে।
তাহলে এরকম আর একটু বর্ণনা বলে তারপরে প্রকারভেদগুলো আলোচনা করে তোমরা প্রুভ করে দিবে। তাহলে এই মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমরা যতটুকু ইয়ে করে দিছি এতটুকু শেষ করো। আর আমরা পরবর্তীতে যখন রিভাইজে আসবো তখন অনেকে তোমরা বলেছো যেগুলো প্র্যাকটিক্যালি একটু দেখালে ভালো, আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, চিন্তা আছে। আর তোমরা এ পর্যন্ত আমি যেভাবে ইয়া করে দিছি এখান থেকে কোনো কিছু আর বাদ দিবে না, এতটুকু শেষ করো। তারপর আমরা পরবর্তীতে আরও কিছু অ্যাড করার প্ল্যান আমাদের আছে। তবে এখানে মোটামুটি আমাদের 70-80% কিন্তু কাভার হয়ে গেছে, 80-90%। তোমরা এগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে। তো তোমাদের যারা রুল না লিখছে এখনও রুল লিখে দাও। আরেকটা হলো পড়াশোনা সুন্দর সাবলীলভাবে চালিয়ে যাও, আর সবাই স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবে, সুস্থ থাকো। তো এই বলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।